তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার। আজকের গল্প মনোজিৎ বসুর লেখা মংলু ফলাই সোনা। কিশোর মংলুর মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন বলতে কেউ নেই। এতদিন সে কাজ করছিল চন্দনা গাঁয়ের ধনী এক বিধবার বাড়িতে, কিন্তু কদিন হলো সেখান থেকেও জবাব হয়েছে তার। কিশোর মংলুর আজ তাই কোনো চাকরিও নেই। নিঃসম্বল অবস্থায় সে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে। দুদিন পেটে একটি দানাও পড়েনি মংলু। শরীর বড় ক্লান্ত, অনাহারে পথশ্রম, তাই সে পরিশ্রান্ত। পথের ধারে ছায়াশীতল বিরাট এক বটগাছ। মংলু গিয়ে তার নিচে পা ছড়িয়ে বসে। চন্দনা গাঁয়ের কথা মনে পড়ে যায়। মংলু ভাবে, কেন এমন হলো যে ধনী বিধবার বাড়িতে সে এতদিন ছিল? তার স্বামী ছিলেন গাঁয়ের এক জোরদার, চাষের অনেক জমি ছিল তাঁর। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন সেসব জমিতে নাকি সোনা ফলত। অথচ এখন মংলুর মনে পড়ে যায় সব কথাই। চাষির ছেলে সে, একেবারে বালক বয়স থেকেই বাপের সঙ্গে থেকে থেকে চাষের কাজে এসে বেশ রপ্ত হয়েছিল। বিধবার খামারে চাষের কাজেই নিযুক্ত হয়েছিল সে। কিন্তু যেদিন থেকে মংলু নামলো চাষের কাজে, সেদিন থেকেই ফলন গেল কমে। আগে যেখানে 1 বিঘে জমির ধান থেকে 8 মণ চাল হতো, মংলু কাজে নামবার পরেই প্রথমবার সে জমির ধান থেকে চাল হলো মোটে 4 মণ, পরের বছরে 2 মণ, তারপর কমে কমে এবছর মাত্র 8 সের। মংলু অবাক, গাঁয়ের লোকেরা অবাক, আর বিধবা বুড়ি তিনি তো রেগে একেবারে কাঁই। মংলুকে গালাগালও দিলেন যাচ্ছে তাই। বললেন, হাড় হাবাতে হতচ্ছাড়া, তোর জন্যই এই দশা। যেদিন থেকে তুই নামলি মাঠে, সেদিন থেকে কপাল আমার ফাটে। অলুক্ষণে পাঁজি, যা চলে যা আজই। এই বলে মংলুকে তিনি বের করে দিলেন বাড়ি থেকে। গাঁয়ের লোকেরা ভাবল, হবেও বা, ছোড়াটাই বুঝি অনিষ্টের মূল। কিন্তু আসল ব্যাপারটা কেউ জানতো না, সেটা জানা গেল অনেক পরে। সূর্যি প্রায় ডোবে ডোবে গাছতলা থেকে উঠে পড়ল মংলু। সন্ধ্যার আগেই সামনের গাঁয়ে পৌঁছতে হবে। রাতের মতো একটা আশ্রয় তো চাই। হাঁটতে হাঁটতে মল্লিকা গাঁয়ে গিয়ে যখন সে হাজির হলো, তখন ভর সন্ধ্যা। সবার আগে যে ছোট বাড়িটা নজরে পড়ল তার, সেই বাড়িতে গিয়েই সদর দরজায় কড়া নাড়ালো মংলু। এক গরিব বুড়ি দরজা খুলে বললেন, কি চাই বাছা? মংলু তখন ক্ষুধা তৃষ্ণায় কাতর, তার উপরে পথশ্রমে ক্লান্ত। ক্ষীণ কণ্ঠে সে বলল, রাতের মতো একটু আশ্রয়। প্রদীপের আলোয় বুড়ি তার চেহারাটা একবার ভালো করে দেখে নিলে, তারপরে বললে, এসো বাছা, ভেতরে এসো, হাত পা ধুয়ে দাওয়ায় বসো। বুড়ির স্নেহমাখা কথা শুনেই মংলুর প্রাণটা যেন জুড়িয়ে গেল। কই, সে ধনী বিধবা তো এমন সুরে কথা কইতেন না। মংলু হাত পা ধুয়ে দাওয়ায় এসে বসলে বুড়ি তাকে খেতে দিলে, ভাত, ডাল আর একটা তরকারি। কোনো কথা না বলে মংলু তখন গোগ্রাসে খেতে লাগলো। তার খাওয়ার ধরন দেখেই বুড়ি বুঝতে পারল কদিন কিছুই খাওয়া হয়নি মংলুর। তাই সে আরও ভাত, ডাল আর তরকারি এনে দিলে তার পাতে। মংলু পেট ভরে বেশ তৃপ্তি করেই সব খেলে। খাওয়া দাওয়ার পর গল্প। বুড়ি বললে, হ্যাঁ বাছা, তোমার পরিচয়টা এবারে দাও। কোত্থেকে আসছো, আবার কোথায় যেতে চাও? মংলু তার চাকরিতে জবাব হওয়ার কাহিনীটা সবিস্তারেই বললে। বুড়ি তো শুনে অবাক। সে বললে, কি জানি বাপু, এমন কাণ্ড যে হতে পারে তা কখনো শুনিনি। ফলন কমে কি শুধু মানুষের দোষে? জমির দোষে, চাষের দোষেও তো হতে পারে। হয়তো বীজই ভালো ছিল না, ভগবান তাই ফসল দিল না। মংলু বললে, কিসের জন্য যে এমনটা হলো আজও আমি তা বুঝতে পারিনি। অথচ আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। খেটে খুঁটে জমি চষেছি, মই দিয়েছি, কাদা করেছি, চারা রুয়েছি, গাছও হয়েছে ভালো,
ধানও হয়েছে অনেক, কিন্তু সবই প্রায় খোসা খোসা ছাড়িয়ে দেখা গেছে তার মধ্যে চালের দানা নেই। কিন্তু আমি কি করতে পারি? আমি তো আর জোর করে চাল বার করতে পারি না। বোধ করি তার কথাই ঠিক, আমি অলক্ষণে, আমি অপয়া। কথা বলতে বলতে মংলুর দু চোখ জলে ভরে ওঠে। বুড়ি তাকে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না বাছা, কেঁদো না, নিজের ওপর বিশ্বাস হারিও না। কথাই বলে, চেষ্টার অসাধ্য নেই, যে যত চেষ্টা করবে তার ফল পাবে সেই। তুমি তো বললে তোমার মা বাবা নেই, নেই আত্মীয় স্বজন। তা বাছা, আমার এখানেই থাকো না কেন? আমিও একা মানুষ, তবে মাইনে দিয়ে রাখতে পারবো না। আমার টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ। আমার যদি দুবেলা জোটে তাহলে তোমারও জুটবে। আমার বিঘে 2 জমি আছে, কিন্তু চাষবাস করাতে পারি না তেমন। হালের বলদও নেই আমার, তবে কর্তার আমলের পুরনো একটা লাঙল আছে, ধানের কিছু বীজ আছে, সারও আছে কিছু। তুমি যদি কোনোভাবে এই জমি চষে ফসল ফলাতে পারো, তাহলে ফসলের অর্ধেকই তোমার। বুড়ির কথা শুনে মংলু দু চোখ চিকচিক করে ওঠে। সে যেন আশার আলো দেখতে পায়। বুড়ির প্রস্তাবে সে তখনই রাজি হয়ে যায়। সবচেয়ে বড় কথা, বুড়ি যে তাকে অলক্ষণে অপয়া বলে মেনে নেয়নি, এই তার বরাদ্দ। পরদিন থেকেই মংলু বুড়ির জমিতে চাষের কাজে লেগে যায়। বলদ নেই, কিন্তু তাতে সে ভয় পায় না। কোদাল দিয়ে জমি কোপায়, তারপর নিজেই তাতে লাঙল ঠেলে ঠেলে জমির মাটি ওলট পালট করে। তারপর যথাসময়ে সার দিয়ে মই দেয়, জমি কাদা করে বীজতলা বানায়। বীজতলা থেকে চারা গাছ তুলে আষাঢ় মাসে জমিতে লাগায়। ধীরে ধীরে গাছ বড় হয়ে ওঠে। মংলু নিড়ান দেয় ধানের জমিতে, গাছ আরো বাড়তে থাকে, শীষ দেখা দেয়। কার্তিক মাসেই ধান বেশ পেকে ওঠে, আর কদিন বাদেই ফসল কাটবার পালা। কিন্তু ধান কাটবার দিন যতই এগিয়ে আসতে থাকে, মংলু মনে মনে ততই অস্থির হয়ে ওঠে। তার কেমন ভয় ভয় করে। সে ভাবে, সেই ধনী বিধবার ক্ষেত্রে যেমনটা হয়েছিল, এই গরিব বুড়ির বেড়াতেও না জানি যদি তেমনটা হয়, তাহলে তাহলে তো আর মুখই দেখানো যাবে না। অলক্ষণে অপয়া অপবাদটাই যে তাহলে সত্যি হয়ে উঠবে। মংলু ভাবল, আমি হয়তো ধান কেটে বাড়ি নিয়ে এলাম, কিন্তু ধান বানতে গিয়ে বুড়ি হয়তো দেখলো ধানের মধ্যে চালের দানা নেই, শুধুই ধানের খোসা। তাহলে মাদুরের ওপরে এপাশ ওপাশ করতে করতে মংলু অস্ফুট গলায় বলে উঠল, না, তাহলে আর এ গাঁয়ে থাকাই যাবে না, তার চেয়ে পালিয়ে যায়। ভোর হবার অনেক আগেই মংলু পা টিপে টিপে বুড়ির বাড়ি থেকে পথে নেমে এলো। তারপর হন হন করে এগিয়ে চলল সামনের দিকে। পথেই পড়ল বুড়ির জমি। সারাটা জমি সোনালি ধানে ছেয়ে আছে। সেই আলো আঁধারিতেও স্পষ্ট দেখতে পেল মংলু। চোখ যেন জুড়িয়ে গেল তার। সে ভাবলে, এতদিনের মেহনতে যে ফসল ফলল, যাবার আগে একবার না হয় একটু পরখ করেই দেখা যাক। পূব আকাশে তখন সূর্যোদয়ের আভাস। সূর্য ওঠেনি, তবে আলো ফুটেছে। মংলু জমিতে নেমে পড়ল। ভয়ে ভয়ে ধানের একছড়া শীষ সে তুলে নিলে নিজের হাতে। একটি ধানের খোসা ছাড়িয়ে দেখলে, আটকে উঠল মংলু। চাল কই? হাত থেকে ধানের ছড়াটা গেল মাটিতে পড়ে। কিন্তু হাতের তালুতে এটা কি? মংলু অবাক হয়ে হাতটা তুললে চোখের সামনে। আনন্দে আর উত্তেজনায় সারাটা শরীর কেমন যেন শিরশির করে উঠল। মংলু দেখলে তার হাতের তালুতে ছোট্ট একটি সোনার দানা। সে তখন পড়ে যাওয়া ধানের ছড়াটা তুলে নিয়ে একটি একটি করে খোসা ছাড়াতে লাগলো। কি আশ্চর্য, প্রত্যেকটি খোসার মধ্যেই একটি করে সোনার দানা। প্রভাতী আলোয় কেমন চকচক করছে। মংলু তখন ছুটতে ছুটতে বুড়ির বাড়িতে ফিরে এলো। এসেই চেঁচিয়ে ডাকতে লাগলো, ও বুড়িমা, তুমি কোথায়? দেখবে এসো, কাণ্ড কোথায়? কি হলো, কি হলো? সাত সকালে ডাকাত পড়লো? বুড়ি এলো ছুটে। এতক্ষণ সে গোবরের ছড়া দিচ্ছিল উঠোনে। মংলু কোনো কথা না বলে বুড়ির হাত ধরে টেনে নিয়ে চলল। বুড়ি যেতে যেতে বলল, ও বাছা, ব্যাপার কি? কাটবে এবার ধান? তা আমায় কেন টানাটানি? বেরিয়ে যাবে যে প্রাণ। মংলু জবাব দেয় না।
কিন্তু তার সারা মুখ চোখে আনন্দ যেন উপচে পড়ে। অবশেষে তারা জমিতে গিয়ে পৌঁছল। মাঠ ভরা ধানের ফসল দেখে দু চোখ জড়িয়ে যায়। হাত ছোড়া করে কপালে ঠেকাই শুরু। মৌলু তখন এক ছোড়া ধানের শীষ কেটে আনে, তারপরে খোসা ছাড়িয়ে একটি একটি করে দানা তুলে দেয় বুড়ির হাতের তালুতে। বুড়ি অবাক হয়ে দেখে, চালের দানা কোথায়, এই যে সব সোনার দানা। বুড়ি ভাবে, মংলু কি সত্যিই মানুষ না কোনো দেবদূত? মংলু বলে, দেখেছো বুড়িমা কি কাণ্ড, এ তো ভাবতেই পারিনি। আবাদ করলে ফলতো সোনা, কথাটা এতদিন শুনেই এসেছিলাম, এবারে তার সচক্ষে দেখলাম। বুড়ি বললে, সবই ভগবানের দয়া, তাকে প্রণাম জানাও। বুড়ি নিজে মাটির উপরে মাথা টেকিয়ে প্রণাম জানালো ভগবানের উদ্দেশ্য। দেখা দেখি মংলুও তাই করলে। ধান কাটা শেষ হলে বুড়ি তার গাঁয়ের লোকজনের সামনেই সমান দুভাগ করালে। এক ভাগ রাখলো নিজের, অন্য ভাগ দিলে মংলুকে। মংলু সে রাত্রে ঘুমোতেই পারলে না। বারবার তার মনে হলো, কোথায় এর রহস্য? ধনী বিধবার জমিও সে চষেছিল, ফসল ফলিয়েছিল, কিন্তু সেখানে সবই খোসা। আবার গরিব বুড়ির জমিও সে চষলো, ফসল ফলালো, কিন্তু এখানে সবই সোনার দানা। কেন এমনটা হলো? সারা রাত এই কথাই তোলপাড় করলো তার মনের মধ্যে। ভোরের দিকে ঘুমিয়ে পড়ল মংলু। স্বপ্ন দেখল সে, গাঁয়ের এক বুড়ো চাষি যেন তাকে দেখে বলছে, কি গো, ধাঁধার জবাব পেলে না? তবে শোনো, চন্দনা গাঁয়ের সেই যে ধনী বিধবা, টাকার অহংকারেই সে গেল। অন্যের মেহনতে সে খেতে চায়, লাভ করতে চায়, অথচ কাউকে তার ভাগ দিতে রাজি নয়। তোমাকে দিয়ে খাটিয়ে নিল, অথচ কি দিল? দুবেলার খোরাকি ছাড়া ফসলের ভাগ দিতে কি রাজি ছিল? উনি বড় লোক, আরো বড় লোক হতে চান। কাউকে কিছু দান করেন না, অন্যের মেহনতের ওপরেই মুনাফা করেন। দেবদিজে ওর ভক্তি নেই, ভক্তি শুধু টাকায়। শাস্তি দিলেন তাই ভগবান, পড়েন কেমন ফাঁকায়। তুমি কেন অলুক্ষণে অপয়া হতে যাবে বাছা? সেই ধনী বিধবা নিজেই অপয়া। আর মল্লিকা গাঁয়ের এই গরিব বুড়িকে দেখো, নিজে গরিব, দুবেলা ভালো করে খেতে পায় না, অথচ তোমাকে না খাইয়ে নিজে কিছু খায় না। অন্যের মেহনতের ওপরে সে লাভ করে না, তাই সে ফাঁকে পড়ে না। তোমাকে দিয়ে জমি চাষের প্রস্তাব করে, সঙ্গে সঙ্গে ফসলের প্রাপ্যটাও ধরে। জমি ওর, মেহনত তোমার, তাই ফসলের দুভাগ সমান সমান। কোথায় পাবে তুমিই বলো এমন খাঁটি মহৎ প্রাণ? দেবদিজে অগাধ ভক্তি, নেইকো মনে অহংকার, তাই ভগবান সোনাদানা দিলেন তারে পুরস্কার। মংলু সেই থেকেই বুড়ির বাড়িতে থেকে যায়। বুড়িও তাকে নিজের ছেলের মতোই দেখাশোনা করে। সেবারে ভগবানের দয়ায় তারা যে সোনা পেয়েছিল তা দিয়ে আরো অনেক জমি কিনেছিল। তারপর গাঁয়ের লোকজনের মধ্যেই সেসব জমি তারা বিলি বন্দোবস্তও করে দিয়েছিল। যা ফসল উঠত তার অর্ধেক পেত গাঁয়ের যেসব চাষি সেসব জমিতে চাষাবাদ করত, বাকি অর্ধেক পেত বুড়ি আর মংলু। শোনা যায় সেই থেকে গাঁয়ের লোকদের আর দুঃখ ছিল না। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।